সোনালী জীবন, সুখের জীবন, সোনালী জীবন, সুখের জীবন। আর দেরি নয়, আর দেরি নয়, এখনই সময়, এখনই সময়, জীবন নিয়ে ভাবনা। আর দেরি নয়, আর দেরি নয়, এসেছে সময়, এসেছে সময়, জীবনকে সাজাবার। চলো না স্বপ্ন দেখি সোনালী দিনে, সোনালী আলোর প্রভাত। এসো না স্বপ্ন ধরি সোনালী ক্ষণে, সোনালী মনের ছোঁয়ায়। আমরা সোনালী পরিবার, আমরা সোনালী পরিবার। সোনালী জীবন, সুখের জীবন, সোনালী জীবন, সুখের জীবন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে টেন বাংলার পর্দায় চোখ রেখেছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি লাবণ্য আছি আপনাদের সাথে। সোনালী জীবন একটি বীমা বিষয়ক অনুষ্ঠান। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বীমা শিল্পের সম্ভাবনা এবং যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো আজকে আলোকপাত করব আমাদের এই আয়োজনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, সোনালী জীবন অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে এবং আমাদের আজকের আলোচ্য বিষয় বেকারত্ব দূরীকরণে বীমা শিল্প। আমাদের সঙ্গে রয়েছেন মাঠ পর্যায়ের দুজন লিডার। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন সৈয়দ মোহাম্মদ আজিম, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এবং এমদাদুল হক সাহিল, ব্রাঞ্চ ম্যানেজার। স্বাগত আমাদের আয়োজনে। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। শুরুতেই যেটা বলছিলাম যে আজকে আমাদেরকে যারা দেখবেন যে এই বীমা সেক্টরের যে সমস্যাগুলো রয়েছে বা যে সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু দর্শকরা জানতে পারবে। খুঁটিনাটি মোটামুটি আমরা চেষ্টা করব তাদের সামনে তুলে ধরার। তো প্রথমে আমি দুজনের কাছেই জানতে চাইবো যে আপনারা দুজন এখনও যুবক এবং একদম ইন্স্যুরেন্স সেক্টরে আমি বলবো যে জিরো থেকে স্টার্ট করে এখন ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করছেন। তো আরও তো অনেকগুলো সেক্টর রয়েছে, তো সেই সেক্টরগুলোতে না যে কেন ইন্স্যুরেন্স সেক্টর বেছে নিলেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে। আসলে কর্মজীবন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মজীবনে সফলতা কিংবা ব্যর্থতা দুইটাই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটি সফল কর্মজীবনের ব্যাখ্যা খুঁজি তাহলে দেখব যে প্রত্যেকটা মানুষ যে যে কর্মে আছে বা যে পেশাতে নিয়োজিত আছে সেই পেশার মাধ্যমে বা সেই কাজটির মাধ্যমে তার জীবনের সমস্ত চাহিদা পূরণ হচ্ছে এবং সে সেখানে সম্পূর্ণভাবে সুখী। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি যদি সকল পেশাজীবী মানুষদেরকে দুইটা প্রশ্ন করি, প্রথম প্রশ্নটা এমন যে আপনি জীবনে আপনার যা যা প্রয়োজন ইচ্ছে মতো বাঁচার জন্য তার সব কিছু কি আপনার কাছে আছে? নির্দ্বিধায় উত্তর আসবে না। আবারও যদি জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যেখানে কাজ করছেন, যে সেক্টরে কাজ করছেন, তার মাধ্যমে কি আপনার জীবনে যা প্রয়োজন সেগুলো আপনি পাবেন? আবার উত্তর আসবে না। তো আমি মানে এই সেক্টরে আসার যে কারণ বা এটাকে বেছে নেওয়ার যে কারণ, এটা এমন একটা সেক্টর যেখানে একটা মানুষ সৎভাবে পরিশ্রম করলে এবং লেগে থাকলে এখান থেকে সে তার জীবনের সম্পূর্ণ চাহিদা, সবগুলো চাহিদা, ইচ্ছে মতো বাঁচার জন্য যতগুলো জিনিস প্রয়োজন সে সবগুলো এখান থেকে পেতে পারে। এটা হচ্ছে একটা কারণ। আমি যদি আরেকটু আপনাকে বিস্তারিত বলি, ধরেন কর্মজীবন বা পেশাজীবী মানুষ, পৃথিবীর সব পেশাই হচ্ছে কন্ডিশনাল, শর্তযুক্ত, অর্থাৎ সময় ভার্সাস রিটার্ন। একটা মানুষ যতদিন সময় দিবে, এটা 1 বছর, 5 বছর কিংবা 10 বছর, যতদিন সময় দিবে ততদিন রিটার্ন আসবে। সাডেনলি যদি কোনো মানুষ সময় দেয়া বন্ধ করে দেয় সেখান থেকে কোনো রিটার্ন আসে না, এটা বন্ধ হয়ে যায়। তো এই সেক্টরে যেটা হয়, একটা মানুষ 1 থেকে 2 বছর সঠিকভাবে পরিশ্রম করে, নিরলসভাবে পরিশ্রম করে একটা ভালো স্ট্রং সংগঠন তৈরি করার মাধ্যমে সে চাইলে একটা দীর্ঘমেয়াদী ইনকেস লাইফ টাইম এখান থেকে একটা ইনকাম সোর্স নিতে পারে। তো আমি এই সেক্টরে আসার পিছনে আরও একটা যে কারণ আমার কাছে প্রাধান্য পায় সেটি হচ্ছে যে বাংলাদেশে ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত একটা সেক্টর, কিন্তু বীমা সেক্টর এখনও ওইভাবে প্রতিষ্ঠিত না। কিন্তু দেশের স্বার্থে এই সেক্টরটাকে কিন্তু প্রতিষ্ঠিত করা প্রয়োজন। তো সরকার চাচ্ছে, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন চাচ্ছে, ইদরা চাচ্ছে। তো সেই সাথে আমরা যারা যুবক বা তরুণ, আমরা যদি এগিয়ে না আসি, এই পেশাকে বাছাই না করি, আমার মনে হয় বাংলাদেশের এই যে অর্থনৈতিক অবকাঠামোতে ইন্স্যুরেন্সটা পিছিয়ে আছে সেটাকে সামনে নিয়ে আসা সম্ভব না। তো সেই কারণে এই বেশ কয়েকটা কারণই আমাকে ইন্স্যুরেন্স সেক্টরে নিয়ে আসতে অনেকটা আগ্রহ তৈরি করেছে বা ধাক্কা দিয়েছে। তো এই সেক্টরটা এখন খুব সম্ভাবনাময় বাংলাদেশের জন্য।
আমার মতো আরও অনেককেই আমরা আহ্বান করতে পারি যে আপনারা এই সেক্টরে আসেন এবং এটার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। সো এই হচ্ছে আমার পক্ষ থেকে আমি যে কারণগুলো ফাইন্ড আউট করে এখানে এসেছি। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে যে একটা লাইফস্টাইল রয়েছে, আই থিঙ্ক যে কোনো প্রফেশনে এই লাইফস্টাইলটা মেনটেন করা পসিবল না, কারণ এখানে ইচ্ছে মতো ইনকাম করার সুবিধার পাশাপাশি ইচ্ছে মতো লাইফটা লিড করা যায়। এখন ইচ্ছে মতো কীভাবে, আসলে ইচ্ছে মতো বলতে গেলে মানুষের ইচ্ছের তো শেষ নেই, বাট ইচ্ছে মতো হচ্ছে যে আমার যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটা যদি আমি এখান থেকে মেটাতে পারি, ফুলফিল করতে পারি, ডেফিনেটলি আমি এটাই চুজ করবো, আর সেই কারণেই আমি চুজ করছি। আচ্ছা, আর যে সম্ভাবনার কথা বলছিলেন যে আমরা তো ইন ডিটেইল পুরো প্রোগ্রাম জুড়ে শুনবো সেই জি, সম্ভাবনাগুলোর definitely কথা, আমরা তো আপনার কাছে আমি একইভাবে জানতে চাইবো যে অন্যান্য সেক্টরগুলো বাদ দিয়ে কেন ইন্স্যুরেন্স সেক্টর? ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বব্যাপী ইন্স্যুরেন্স প্রফেশন কিন্তু খুব সমাদৃত একটা প্রফেশন, এটা কোনো ডাউট নাই। বাংলাদেশ একটু পিছিয়ে ছিল আমি বলবো। লাস্ট 10 ইয়ার্স অর 15 ইয়ার্স বাংলাদেশ সরকার বলেন অথবা আমাদের বিমা সেক্টরের যারা উদ্যোক্তারা আছেন তারা যেই পরিমাণ এখন নীতিমালা বলেন সুবিধাগুলো যেভাবে ফ্লাশ করতেছে, ধরেন 2010 সালে যখন বাংলাদেশে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি হইলো, মানে বিমাকে মনিটরিং করার জন্য একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে বলেন অথবা আমাদের মন্ত্রণালয়ের আন্ডারে বলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যখন 2010 সালে 1938 সালে আইন চেঞ্জ হয়ে নতুন একটা মানে রিভাইজড আইন হইলো, মানে এতে ইন্স্যুরেন্সের একটা ব্যাপক পরিব্যাপ্তি তৈরি হয় বাংলাদেশে। এবং আমি বলবো যে যেমন আপনি যদি পিছনে তাকান, ব্যাংকে যখন আজ থেকে 30 বছর আগে 35 বছর আগে যখন ব্যাংক বান্ধব কিছু নীতিমালা সরকার পাশ করে, ল্যান্ড সেক্টরে বলেন অ্যাপার্টমেন্ট সেক্টরে বলেন, এখানে সরকারের বিশাল ছিল, নীতিমালা হয়েছিল। এখন গত 10 সাল থেকে যেভাবে সরকার এটাকে নিয়ে বেশি পরিমাণ কাজ করতেছে, আমি মনে করি একটা লোক এখন গোল্ডেন পিরিয়ড ইন্স্যুরেন্সের। যদিও স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষ অনেকে নেতিবাচকভাবে এটা নিত, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা এটার সম্ভাবনাটা দেখছি, দেখেন এই যে 2020 সালে সরকারে মানে মুজিব বসের প্রথম প্রোগ্রাম 1 মার্চকে বিমা দিবস করা হয়েছে, জাতীয় পর্যায়ে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে যেখানে আমাদের প্রাইম মিনিস্টার নিজে তার এই ভাষণে বলল যে আমার বাবা বিমা পরিবারের একজন পেশাজীবী ছিলেন, বিমা পরিবারের, আমিও বিমা পরিবারের সন্তান, তখন কিন্তু নিজেই প্রাউড ফিল করি। তাইলে এই ক্ষেত্রে মানে ডিসিশন মেক করতে আমার খুব সহজ হয়েছে। আমার মূলত এই জিনিসটা আমাকে খুব করে। আর আমি সবসময় একটু ছোটোবেলা থেকে একটু নোবেল প্রফেশনের প্রতি বেশি আসক্তি ছিলাম। আসলে যখন স্কুলে যখন ছিলাম, স্কাউটে ছিলাম, যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি লিও ক্লাব বলে, লায়ন্স ক্লাব বলেন অথবা রোটারিয়ান ক্লাব, এইগুলো মানে মানুষের সাথে সম্পৃক্ত থাকার একটা সবসময় ইচ্ছা প্রকাশ করতাম সবসময়। মানে তখন খুঁজতাম যে আমি যে প্রফেশনে যাব, আমার যার মানে বাস্তব জীবনে যাব, তখন ওইটাতে মানুষের সাথে সম্পৃক্ত থাকার অথবা সরাসরি মানে মানবতার জন্য যেই কাজটা করা যায়, এটা কোন সেক্টরে আছে। তখন আমি চিন্তা করলাম যে তখন আমি স্টাডি করতে করতে দেখলাম যে না, রাইট প্লেস প্ল্যাটফর্ম হলো এই মানে ইন্স্যুরেন্স সেক্টর। তখন থেকেই আমি কিন্তু দেখলাম কি অনেক মানুষকে, যে কারণ ইন্স্যুরেন্সটা তো আসলে একটা আইপিএসের মতো, ইন্স্যুরেন্সটা কিন্তু একটা মানুষের জন্য একটা অধিকার। কারণ এটা দেখেন বাংলাদেশে যেই সম্ভাবনাটা তৈরি হয়েছে, মাত্র 93% লোক এখনও ইন্স্যুরেন্স করা থেকে বাকি আছে, কারণ দেশের পরিস্থিতির কারণে হোক আর নীতিমালার কারণে হোক, এখন মানুষ ইন্স্যুরেন্সে আসতেছে এবং বিশাল সম্ভাবনা একটা মার্কেট ইন্স্যুরেন্সের আছে। এবং আপনার টাইম ফ্রিডম বলেন, মানি ফ্রিডম বলেন, সব কিছু কিন্তু ইন্স্যুরেন্সের একসাথে, যেটা সাহিল সাহেব বললেন, আসলে প্রায় বেসিক একটা সবারই একই, মানে টাইম ফ্রিডম। আমি আমার মতো করে কাজ করতে পারতেছি, আমি যেটা বেশি পছন্দ করি, মানে আমি বলবো আমি উদ্যোক্তা তৈরি করতে পছন্দ করি, আমি বলবো আমি উদ্যোগ নিতে পছন্দ করি, ইন্স্যুরেন্সে স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে, এই জন্যই আসলে আমার এখানে আসে। ধন্যবাদ। একেবারেই তাই। আমাদের আজকের আলোচ্য বিষয় যে বেকারত্ব দূরীকরণে বীমা শিল্প, এই প্রসঙ্গে কথা বলতে চাই। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশ বেকারত্বের দেশ, প্রতি বছর লাখ লাখ শিক্ষিত তরুণ তরুণী এই বেকারত্বের অভিশাপে যুক্ত হচ্ছে, কিন্তু চাকরি নির্বাচনে সামহাও বীমা শিল্প প্রাধান্য পাচ্ছে না। এর কারণ কি, এবং বেকারত্ব দূরীকরণে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে বীমা শিল্প কতখানি ভূমিকা রাখতে পারে? বেকারত্ব আমাদের দেশের জন্য একটা বিশাল অভিশাপ, এবং আপনি জেনে অবাক হবেন যে দিন দিন সেটি কিন্তু বেড়েই চলেছে। স্বাভাবিকভাবে যারা বেকার আছে তারা কিন্তু বাড়ছেই, পাশাপাশি কোভিড বা প্যান্ডেমিক সিচুয়েশনেও যারা চাকরিরত ছিল বা কাজে নিয়োজিত ছিল, তারাও কিন্তু এই বেকারত্বতে আরও মানে সংখ্যা বৃদ্ধি করছে। তো এখন সলিউশন হচ্ছে যে কেন মানুষ বছরের পর বছর বেকার থাকার পরেও, চাকরির আশায় বসে থেকেও
তারপরও বিমার জন্য বিমা পেশায় আসার জন্য সিদ্ধান্ত নিতে পারছে না। এর কয়েকটি কারণের মধ্যে আমি যদি একটি বলতে চাই, প্রথমত হচ্ছে এই বিমা শিল্প বা বিমা পেশাটি একটা চ্যালেঞ্জিং পেশা। চ্যালেঞ্জটা কিভাবে, আমি যদি একটা উদ্যোগের সাথে যেমনটি আজিম সাহেব বললেন, একটা উদ্যোগের সাথে এই পেশাকে নির্বাচন করি বা মিলাই, যে একজন উদ্যোক্তা কী করেন, যে একটা কাজ একটা কোম্পানি তৈরি করেন, ওইটাকে আস্তে আস্তে পরিশ্রম করে গড়ে তোলেন। বিমা পেশাটি ঠিক একইভাবে সিমিলার। এখানে আপনি সময় দিয়ে পরিশ্রম করে সৎভাবে লেগে থেকে একটা সংগঠন তৈরি করার মাধ্যমে এই চ্যালেঞ্জটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতিটা সেকেন্ড এখানে নতুনত্ব এবং ভিন্ন ভিন্ন জিনিস আপনাকে ফেস করতে হবে, যেটা চাকরিতে নাই। চাকরি জিনিসটা কিন্তু, হ্যাঁ, আমরা যদি ধরি যে পড়াশোনা করে ইন্টারভিউ দিয়ে পরীক্ষা দিয়ে আমি চাকরি পেলাম, ওয়ান্স আই গট ইট অ্যান্ড ইট ইজ সেটেল ফর লাইফ টাইম, যে আমি একবার চাকরিতে চলে আসলাম এবং লাইফ টাইমের জন্য এখানে আমি সেটেল হয়ে গেলাম। কিন্তু বিমা পেশা হচ্ছে প্রতিদিন আপনাকে ভিন্ন মাত্রায়, আপনাকে ভিন্নভাবে ফেস করতে হবে এবং প্রত্যেকটা সিচুয়েশন যেভাবেই সেটা আসুক, যতটা প্রতিকূল অবস্থায় আসুক, সেই অবস্থাটাকে কিন্তু ওভারকাম করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, চাকরিটা যতটা সহজ, একবার হয়ে গেলে লাইফ টাইমের জন্য সেটেল, মানুষ কিন্তু ওই সহজ জিনিসটাই খুঁজে। বিমা যেহেতু একটা চ্যালেঞ্জিং পেশা, এখানে প্রতিদিন যেহেতু চ্যালেঞ্জটাকে ফেস করতে হয়, এই কারণে অনেকে এটাকে পছন্দ করে না বা বাছাই করতে পারে না। তো ওই চ্যালেঞ্জটাকে যারা ফেস করার জন্য তৈরি, ওই ধরনের মন মানসিকতা যাদের রয়েছে, তারা কিন্তু বিমা পেশায় আসছে। আমি যদি আরেকভাবে বলি, বিমা পেশাটা যেহেতু বাংলাদেশে পিছিয়ে ছিল এবং এর কিছু খারাপ নেগেটিভ দিক, নেতিবাচক দিক কিন্তু আছে, বাংলাদেশের পার্সপেক্টিভ বলছি আমি। তো এখন যেভাবে বাংলাদেশে তথ্য প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলো বেরিয়ে আসছে, আমি যদি সোনালীর কথা বলি, যেভাবে সোনালী বাংলাদেশে মানে প্রস্ফুটিত হচ্ছে, এখনও অনেকে এই ব্যাপারে জানেই না যে বিমা একটা স্মার্ট ক্যারিয়ার হইতে পারে এবং এই স্মার্ট ক্যারিয়ারের মাধ্যমে সে সারা দেশে নিজেকে সমাদৃত করতে পারে, নিজের লাইফ স্টাইলটাকে সেটেল করতে পারে, পার্মানেন্ট করতে পারে। তো আমি যদি আমার উদাহরণ দিই, আমার এই বিমা সেক্টরে মাত্র 2.5 বছরের ক্যারিয়ার। 2.5 বছরে আমি এখানে আসার পরে নিজেকে এস্টাবলিশ করার পাশাপাশি আমার প্রায় আমার সাথে আরও 600 জন যারা রীতিমতো কাজ করে এখানে এস্টাবলিশ হয়ে যাচ্ছে অলরেডি। তো এখানে একটা জিনিস আপনি বুঝবেন যে এই সেটেলমেন্টটা, এই এস্টাবলিশমেন্টটা, এখানে আমি যদি একটা চাকরির উদাহরণ দিই, যেমন ধরেন আমি ব্যাংকার, সে ফর এক্সাম্পল, আমি ব্যাংকে গিয়ে আমি যে পোস্টে কাজ করছি, আমার কিন্তু সেটিতেই কাজ করার অধিকার রয়েছে। আমি চাইলে একই পোস্টে বা আরও অন্য পোস্টে অন্য কাউকে চাকরি দিতে পারছি না, নিয়ে আসতে পারছি না। কিন্তু এই সেক্টরটা সবচাইতে পজিটিভ দিক হচ্ছে যে আমি এখানে এসেছি কাজ করার উদ্দেশ্যে, আমি চাইলে আমার মতো হাজার লাখ সবাইকে এখানে নিয়ে আসতে পারছি, করে দিতে পারছি। ইতিমধ্যে 2 বছরের যেটা হয়েছে, আমি অলরেডি 500 থেকে 600-র মতো আমার সাথে অলরেডি কাজ করছে। আমি যদি আমার আজিম সাহেবের কথা বলি, একইভাবে আমরা যারা আছি সবারই কিন্তু ওই সেম সুবিধাটা এখানে আছে। তো যার কারণে আমরা এটাকে ওইভাবে প্রাধান্য দিয়ে সামনে নিয়ে যেতে পারি। এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে ভূমিকা রাখতে পারে? জি, এটা খুবই সহজ। বিমা শিল্প বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে অনেক বড় ভূমিকা রাখতে পারে। এর কয়েকটি সুবিধা আমি আপনাকে বলছি। যেমন ধরেন, এই পেশাতে নিযুক্ত হওয়ার জন্য, কাউকে কাজ করার জন্য নির্দিষ্ট বয়সের প্রয়োজন পড়ে না। 18 থেকে যে কোনো বয়সের লোকজন এখানে কাজ করতে পারে। এখানে উচ্চশিক্ষার প্রয়োজন পড়ে না, যদিও এখন শিক্ষিতরা কিন্তু চলে আসতেছে। এখানে নির্দিষ্ট সময় দেওয়ার প্রয়োজন পড়ে না, সকাল 9টা থেকে বিকাল 5টা, এরকম কোনো নির্দিষ্ট সময় কিন্তু নেই, একদম ফ্লেক্সিবল। যার কারণে যে কোনো বয়সের মানুষ, যে কোনো পেশার মানুষ পাশাপাশি চাকরি করেও এটা করতে পারছে, কেউ চাকরি ছেড়ে ফুল টাইমার হিসেবে করতে পারছে। ইভেন সবচাইতে প্লাস পয়েন্ট, আমরা যেটা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি, যারা হাউস ওয়াইফ, তারাও কিন্তু এই পেশাটাকে একদম ফ্লেক্সিবলভাবে কাজ করতে পারছে। ওরা আসছে এবং ওরা ভালো করছে এখানে। তো আপনি দেখবেন যে এখানে বাংলাদেশে যেখানে কাজের জায়গা কম, কর্মসংস্থানের জায়গা কম, সেখানে কিন্তু বিমা সেক্টরে যেহেতু জায়গা নিয়ে কোনো কনফিউশন নেই, যত ইচ্ছে মানুষ চাইলে এখানে কাজ করতে পারতেছে, আইদার পার্ট টাইম অর ফুল টাইম। তো সেই ক্ষেত্রে যদি বিমা শিল্পে মানুষ এগিয়ে আসে, আমাদের দেশের যে বিশাল বেকারত্ব, একটা বড় মাপের যে সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু দিন দিন কমে আসবে এবং সেটা আসছে। আপনার কথা ধরেই যদি আমি আপনার কাছে জানতে চাই যে, আবারও বলবো, এত অল্প বয়সেই, যে তরুণ বয়সেই বাংলাদেশের অন্যতম সেরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি এত বড় একটি পজিশন হোল্ড করছেন, তো কর্মসংস্থান প্রত্যাশী লাখ লাখ তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কয়েকদিন আগে আমি আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের একটা বক্তব্য শুনছি যে আপনারা চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা তৈরি করেন। আমার ওই কথাটাকে মনে হয় যেন আমাকে বলা হয়েছে, মানে আমি এইভাবে ফিল করি আর কি। এখন আমি যখন দেখলাম যে বাংলাদেশে
প্রচুর কি বলে শিক্ষিত লোক আছে যারা কি বলে চিন্তা করতেছে যে একটা জবে যাব অথবা অন্য কোনো উদ্যোগ নিব। অনেকে দেখা যায় বিজনেসে গেলে তার ইনভেস্টমেন্ট লাগে, অনেক হিউজ ইনভেস্টমেন্ট লাগে, তার চাকরিতে গেলে একটা বিশাল অভিজ্ঞতা লাগে। এখন ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু এখন অনেক সুযোগ আছে। ধরেন আমি যখন শুরু করি 2018 সালে শুরু করি আমি এখানে, আমি কি বলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আমি যখন উদ্যোগ নেই তখন আমি উদ্যোক্তা ছিলাম। এখন আমার সাথে যেমন 2 থেকে 2.5 হাজার উদ্যোক্তা আমার সাথে একসাথে হয়ে কাজ করতেছে, ফুল টাইম কাজ করতেছে, পার্ট টাইম অনেক আছে, এখন কেউ এনি টাইম আছে, ডিপেন্ড করে। তো আসলে এখন আমি এটা ফুল টাইম কেন নিলাম, অথবা একটা লোক কেন এখানে আসলে বেকার যারা আমরা বলি বেকারত্ব। আমি একটু আগে আপনাকে একটা কথা বলছি যে দেখেন মাত্র 93% লোক এখনও কিন্তু বাকি আছে, ইন্স্যুরেন্সের পলিসি করে নাই, মানে ইন্স্যুরেন্সের আওতায় আসে নাই। সরকারের যে নীতিমালা হয়েছে এখানে 100% লোককে ইন্স্যুরেন্সের আওতায় আসতে হবে। বর্তমানে যে পরিবেশ বান্ধব যে নীতিমালা তৈরি হয়েছে এবং অর্থনৈতিক বলয় এবং সামাজিক যে সোশ্যাল সিকিউরিটি যেটাকে বলি আমরা, একটা দেশের সোশ্যাল সিকিউরিটি ডেভেলপ করতে গেলে ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক। আমরা যারা চাকরির চিন্তা করতেছি, আমরা যারা নতুন কোনো উদ্যোগ নেওয়ার চিন্তা করতেছি, আমরা অবশ্যই আমরা ইন্স্যুরেন্স সেক্টরে আসতে পারি, কারণ ইন্স্যুরেন্স সেক্টরে এখন এখন গোল্ডেন পিরিয়ড চলতেছে। এখন আসলে যে কোনো লোক এখানে ভালো করতে পারবে। বেকার যুবকদেরকে বলবো যে এত ফ্রাস্ট্রেশনে না ভুগে, এত চিন্তা না করে যাচাই করেন, এখানে মানে এই সেক্টরে আসেন, আপনাদের দরকার আছে, শিক্ষিত লোকের দরকার এখানে বেশি। সবাইকে ওয়েলকাম করা হচ্ছে। তো পিছিয়ে থাকার কথা বলছিলেন, আমি সেই সূত্র ধরে একটু জিজ্ঞাসা করতে চাই যে এই বছর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করেছি, 50 বছর পার হয়ে গেছে। তবে ওয়ার্ল্ড ওয়াইড যেখানে ইন্স্যুরেন্স সেক্টরকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সেখানে আমাদের দেশে এই ইন্স্যুরেন্স সেক্টরকে নেতিবাচক হিসেবে দেখা হয়। তো আসলে এই দৃষ্টিভঙ্গির কারণ কি, এবং এ থেকে উত্তরণের জন্য সোনালীতে আপনারা কি করছেন? যেহেতু এক্সপিরিয়েন্স আছে, মাঠ পর্যায়ে কাজ করছেন, এক্সপিরিয়েন্স থেকে জানতে চাইবো। আমি যদি গ্লোবাল পার্সপেক্টিভের কথা বলি, বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশে ইন্স্যুরেন্সের অনেক ভ্যালু এবং স্ট্যান্ডার্ড রয়েছে। আমাদের দেশে এটা একটু ভিন্ন রকম, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত আপনি স্বাধীনতার 50 বছর বললেন, স্বাধীনতার 50 বছরেও আমরা যে জিনিসটি করতে পারিনি এই সেক্টরে, সেটি হচ্ছে যে এখানে 100% স্বচ্ছতা এবং 100% গ্রাহক সেবা, এই দুইটা জিনিস এখনও নিশ্চিত করতে পারেনি। তো ওই দুইটা জিনিস প্রত্যেকটা কোম্পানি যতদিন নিশ্চিত করতে না পারবে, ততদিন কিন্তু নেতিবাচক ধারণাটা এখান থেকে কমবে না। আর এখানে এই নেতিবাচক হওয়ার পিছনে দীর্ঘ এই যুদ্ধ পরবর্তী সময়ে যেই সময়টা আমরা পার করেছি, এটা এখানে কিন্তু আমাদের অনেক এই ইন্ডাস্ট্রির পিছনে অনেকগুলো ঘাটতি ছিল। ঘাটতিগুলো যদি আমি আপনাকে বলতে চাই, যেমন 100% সার্ভিস কি, এই ইন্স্যুরেন্স সেক্টরটাই কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড। তো বিশ্বব্যাপী সার্ভিসটা হয় ওয়ান স্টপ। তো আমাদের দেশে সার্ভিসটা হচ্ছে এটা লেংদি হয়ে যায়, এটার জন্য মানুষকে অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়। এখন সার্ভিসটা কেন বাংলাদেশে নিশ্চিত হচ্ছে না, এটার একটি কারণ হচ্ছে যে মানুষ কোম্পানিগুলোর থেকে স্বচ্ছতাটা নিশ্চিত করতে পারতেছে না। ইভেন যারা কোম্পানি ম্যানেজমেন্ট, কোম্পানির মালিক পক্ষ, তারাও কিন্তু ওই স্বচ্ছতাটা নিশ্চিত করতে পারতেছে না। আমি যদি সহজ করে বলি যে বাংলাদেশে এখনও লাইফ ইন্স্যুরেন্স যতগুলো কোম্পানি রয়েছে, এর মধ্যে 99% হচ্ছে এখনও অ্যানালগ সিস্টেমেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি যদি সোনালীর কথা বলি, যে সোনালী লাইফ 2013 সাল থেকে যখন প্রতিষ্ঠিত হয়, তখন ফুললি ERP সিস্টেম বা অনলাইন বা ডিজিটাল সিস্টেম, আপনি যেটাই বলেন, যেটা বললেন তথ্য প্রযুক্তি নির্ভর, সেটা কিন্তু তারা শুরু থেকেই করে আসছে। তথ্য প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে আমরা প্রথমে যেটা করতে পেরেছি সেটা হচ্ছে 100% স্বচ্ছতা। স্বচ্ছতার পর যেটা আসছে, স্বচ্ছতা ঠিক থাকার কারণে আমরা কিন্তু সার্ভিসটা 100% প্রোভাইড করতে পারছি। সো বেসিক্যালি আমরা ওই নেগেটিভিজমগুলো যেগুলো এত বছর ধরে চলে আসতেছিল, সোনালী লাইফ এসে কিন্তু বাংলাদেশে যেটা করছে রিফাইনিং, এটাকে আমি বলবো একটা পরিশোধন, ইন্ডাস্ট্রির নেতিবাচক দিকগুলোকে রিফাইন করছে। আর আই থিঙ্ক এই রিফাইনের মাধ্যমে ইন্ডাস্ট্রির মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন অলরেডি চলে এসেছে। এবং গভর্নমেন্ট 2017 সালে ইদ্রার মাধ্যমে একটা লিখিত চিঠি ইস্যু করছে, যেখানে সবাইকে বলা হয়েছে ফলো সোনালী। সো সোনালীর যে সিস্টেমটা, ওইটা যদি ওই ফলোয়েবল না হয়তো ডেফিনেটলি কিন্তু এই জিনিসটা আসতোই না। তো এখন সোনালীর মতো স্বচ্ছতা এবং সার্ভিসের উপরে অনেকে জোর দিচ্ছে। ইনফ্যাক্ট গভর্নমেন্ট, ইদ্রা সবাইকে ওই জিনিসটার উপরে ফোর্স করতেছে, যার কারণে সোনালী এখন সবার কাছে একটা রোল মডেল। এখন রোল মডেল কেন? কারণ আমরা 2013 থেকে যেটা নিয়ে সবাই সংশয় ছিল, যে নেতিবাচক দিকগুলো সবার কাছে ছিল, সেগুলোকে ওভারকাম করে আমরা অলরেডি ফিল্ডে আমাদের কার্যক্রম দেখাতে পেরেছি। সো ওই কারণে আমার মনে হয় যে সোনালী যেভাবে কাজ করে যাচ্ছে, এটা যদি কন্টিনিউ হইতে থাকে, অ্যান্ড ডেফিনেটলি সোনালীর মতো এখন অনেকেই ফলো করা শুরু করেছে। আর একটা দুইটা কোম্পানি ফলো করলে তো হবে না, সবাই যদি চলে আসে, তাহলে ডেফিনেটলি এই সেক্টর কিন্তু ওই নেতিবাচক দিকগুলো খুব দ্রুতই চলে যাবে এবং সরে যাবে। এবং এটাই হচ্ছে আমাদের
ভবিষ্যৎ। ধন্যবাদ। একেবারেই তাই। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু দুজনই মাঠ পর্যায়ের লিডার, মাঠ পর্যায়ে কাজ করছেন, আমি একটু জানতে চাইবো যে মাঠ পর্যায়ে অনেককে বলতে শোনা যায় যে নতুন নতুন আসলে অনেকে অনেক কথা বলে কিন্তু কোম্পানিগুলো ধীরে ধীরে কমিটমেন্ট থেকে সরে যায়। তো এই পার্সপেক্টিভটাকে আপনি কিভাবে বলবেন যে মানুষের এই পার্সপেক্টিভ নিয়ে কি বলার আছে? আমাদের বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স। আসলে এটার মধ্যে কিন্তু অনেক কোয়েশ্চেনের আনসার আপনার আছে। এখন আমি এটাকে যদি ব্যাখ্যা করি, একটা আসলে মানুষ যেটা বলে এটা কিন্তু মিথ্যা বলে না, মানুষ কিন্তু অভিজ্ঞতার আলোকে এটা বলে, এটা আমি ওনাদের সাথে একমত। কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের সোনালীর সবচেয়ে বড় স্ট্রেংথ কি, আসলে আমরা যে এখন অন্য কোম্পানির যদি এরকম করে থাকে আমরা যে এটা করবো না, এটা কিছু আমি যদি আপনাকে লজিক দেখাই এবং আমি বলবো যে দেখেন কি বলে ইন্স্যুরেন্স কোম্পানি সোনালীর ইয়াটা কি, মানে মিশনটা কি, ভিশনটা কি, এটাই যে আমরা ডিউ ডেটে আমরা যখন কোনো একটা ম্যাচিউরড হয়, কোনো একটা পলিসি ম্যাচিউরড হয়, ম্যাচিউর ডেটে আমরা ওই ডেটেই টাকা দিই, অথবা 2 মাস আগে আমরা তাকে পোস্ট ডেটের চেক দিয়ে দিই ম্যানেজমেন্টের পক্ষ থেকে। একটা গ্রাহক অটোমেটিকই সে কিন্তু এনশিওর হতে পারে যে 2 মাস আগে সে পোস্ট ডেটের চেক পায় অথবা EFT-এর মাধ্যমে তার ব্যাংকে তার টাকা চলে যায়। আবার যদি কোনো ধরনের ক্লেম, ধরুন সারেন্ডার ক্লেম হোক অথবা ডেথ ক্লেম হোক অথবা হাসপাতালে ক্লেম হোক, যে কোনো ক্লেমের ক্ষেত্রে আমরা কিন্তু কাগজপত্র পাওয়ার 7 দিনের মধ্যে কী করি, এটা সেটেল করি। যদিও বাংলাদেশ ইন্স্যুরেন্স আইনের মধ্যে আছে যে এটা 90 ডেজের মধ্যে করা ভালো, কিন্তু এই ক্ষেত্রে আমি অন্য কোম্পানির দোষ দিব না। আমি বলবো সোনালী কী করতেছে, কেন সোনালীকে আমি ওই পর্যায়ে নিচ্ছি না, ওই আপনি যেটা সমালোচনা করলেন যে একসময় প্রথমেই কথা বলে পরে এসে কী করে। এখন আমি সোনালীতে যখন আমি আসছি, মানে আসার পরে আমাকে সবচেয়ে বেশি স্ট্রেংথ সৃষ্টি করছে তাদের যে ফান্ড ম্যানেজমেন্ট, তাদের যে মানে ইনভেস্টমেন্ট যেই সেক্টরটা। আমি বেসিক্যালি অনেক স্টাডি করে দেখলাম যেই কোম্পানিগুলো এই ক্ষেত্রে খুব বেশি ভুল করে, সেটা হলো একটাই, সেটা হলো তারা এই কাস্টমারের যখন করে ম্যাচুরিটি টাকা অথবা ক্লেমের টাকা দেয়, তারা প্রিমিয়ামের টাকা থেকে দিয়ে দেয়, এই বছরের যত টাকা ইনকাম ওইখান থেকে দিয়ে দেয়। কিন্তু সোনালী যেটা করতেছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট রিটার্নের উপর বেস করে কিন্তু মানুষকে দিচ্ছে, ইনভেস্টমেন্ট রিটার্ন থেকে তাকে পেমেন্টটা করতেছে, যেটা আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। আর সোনালীতে যেহেতু ক্লেম এবং ম্যাচুরিটি কোনোটাই জড়ো হয়ে থাকে না, মানে স্থবির মানে হয়ে থাকে না, এটা রাইট টাইমে দিয়ে দেয়, 7 দিন 1 দিন, হ্যাঁ, ডিউ ডেটে ম্যাচিউর টাকা এবং ক্লেমের টাকা 7 দিনে দিয়ে দেয়। সেক্ষেত্রে সোনালীর একটা স্ট্রেংথ আছে যে এখানে আর জমবে না। এবং সবচেয়ে বড় কথা হলো একটা কোম্পানির আরেকটা বেসিক যে জিনিসটা বেশি দরকার, এই যে কোভিড প্যান্ডামিক যেটা আমরা বলি, সবচেয়ে খারাপ পর্যায়ে আছে, সারা পৃথিবী স্টাক হয়ে আছে এখানে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কিন্তু অনলাইন হওয়ার কারণে 24 ঘন্টায় কাস্টমারকে অনলাইনে তার ম্যাচুরিটি পেমেন্ট, আবার অনলাইনে ক্লেম পেমেন্ট, সব কিছু কিন্তু A to Z আপলোডেড রাখছে। একটা সিঙ্গেল দুর্ঘটনা গত 1.5 বছরে ঘটে নাই যে আমি বলতে পারবো না যে সোনালী তার কমিটমেন্ট মিস করছে। এই যে একটা স্ট্রেংথ সোনালীর, এই 1.5 বছরে আমি একটা প্রমাণ পেয়ে গেছি যে সোনালী কিন্তু অন্যদের মতো গা বেসে দিবে না, যে এখন বলতেছে পরে দিবে না। 2015 সালে হিসাব করছে, 20 সালে কত টাকা দিতে হবে, 19 সালে কত টাকা দিতে হবে, 21 সালে কত টাকা দিতে হবে। এখন এসে কোম্পানি প্ল্যান করতেছে, যেহেতু ERP-তে চাপ দিলে কিন্তু বোঝা যায় যে 23 সালে কত টাকা ম্যাচুরিটি অথবা কি আসে বিষয়, এবং 28 সালে কত টাকা দিতে হবে। সোনালী এই ক্ষেত্রে যেটা করছে, এখন থেকেই তারা প্রিপারেশনে 5 বছরের মধ্যে যে 5 বছর পরে ম্যাচুরিটি হবে, 2 বছর পরে ম্যাচুরিটি হবে, তারা ইনভেস্টমেন্টটা ওইভাবেই করে। যখন একটা প্রিমিয়ামের টাকা ঢুকে, তারা ওইভাবেই তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে ফেলে, লং টার্ম অথবা শর্ট টার্ম করে মানুষের ইনভেস্টমেন্ট রিটার্ন থেকে মানুষের টাকাটা পেমেন্ট করতেছে। বিদায় আমি এটার ব্যাপারে আপনাকে আশাবাদী এবং অনেক বেশি পরিমাণ বিশ্বস্তভাবে কথা বলতেছি। বাহ, তো এই ব্যতিক্রম বিষয়টা নিয়ে আপনার কাছে আমি জানতে চাইবো, এই যে মেয়াদ পূর্তির দিনেই ম্যাচুরিটি টাকা গ্রাহককে প্রদান করা এবং মৃত্যু দাবির কথা যদি বলি সর্বোচ্চ 7 দিনের মধ্যে পরিশোধ করা, তো এজন্য কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স অনেক সুনাম অর্জন করেছে। তো গ্রাহকরা এই বিষয়টা কিভাবে দেখছে? এটা খুব চমকপ্রদ, অপ্রত্যাশিত যে কোনো জিনিস মানুষকে সারপ্রাইজ করে দেয়। আমি যদি এখন আপনার দীর্ঘ প্রত্যাশিত একটা জিনিস আপনি না জানার আগে আপনাকে দিয়ে দিই, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু অনেক খুশি হবেন। ইটস লাইক ম্যাজিক্যাল। তো সোনালীতে যেটা হচ্ছে যে ম্যাচুরিটির ডেটেই মানুষ টাকা পাচ্ছে, ইভেন অ্যাডভান্স চেক, যেটা আজিম সাহেব বললেন, আমি টাকা এত তারিখ পাবো, এটার জন্য আগেই কোম্পানি আমাকে চেক দিয়ে দিচ্ছেন। এবং ক্লেমগুলো 7 দিন মানে 7 দিন। সো সারা জীবন অর্থাৎ 50 বছরও যেটা অন্যান্য কোম্পানি করতে পারেনি, সেটা সোনালী 2013 সাল ডে 1 থেকে করে যাচ্ছে। সো মানুষের জন্য এটা হচ্ছে এক ধরনের মিরাকল। সো আমি বলবো যে আমাদের যারা গ্রাহক, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা যে ফিডব্যাকটা পাচ্ছি, ওরা এমন যে সোনালী বা বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টরে এমন সম্ভব এটা হয়
তো আমরা যেটা তাদেরকে বলি যে সোনালী আছে বিদায় সেটা হয়, সোনালী এভাবে করতে পারছে বিদায় সেটা হয়। আজিম সাহেব কমিটমেন্টের কথা বললেন, আমরা 13 সাল থেকে এখন পর্যন্ত কোনো কমিটমেন্ট ব্রেক করিনি। সো দিস হ্যাজ বিন এ মাইলস্টোন। সো আমরা এই যে ধারাবাহিকতাটা বজায় রাখছি, আমরা গ্রাহককে যেভাবে সারপ্রাইজ করে দিচ্ছি তার ডিউ ডেটে সব কিছু দিয়ে, তার স্পেশাল ডেটে সব কিছু দিয়ে, সেভাবে যদি সবাই করতে পারতো। সোনালীর লিডিংটা কোন জায়গায়? ওরা সার্ভিসে লিডিং করছে, ওরা ট্রান্সপারেন্সিতে লিডিং করছে। বাংলাদেশে কোম্পানিগুলো অনেক পুরনো, অনেক বড়, তাদের গ্রাহক সংখ্যা অনেক বেশি, কিন্তু সোনালী যেটা হচ্ছে, সোনালী চাচ্ছে যে ওরা এক্স্যাক্টলি গ্রাহক বান্ধব হইতে। গ্রাহক বান্ধব বলতে আমি বলি যে আপনার সময় মতো যে সার্ভিস পাওয়া দরকার সেটা আপনি পেয়ে নেন, আপনি নিয়ে নেন। সো ওই জিনিসটা গ্রাহকের মধ্যে একটা মানে সারপ্রাইজিং মোমেন্ট তৈরি করছে। ওরা একবার মানে কনফার্ম করে একটা ফিনিশিং করে আবার ঝুঁকে পড়ছে। একই গ্রাহক 10 জনকে বলছে, আমাদেরকে মার্কেটিং করার প্রয়োজন পড়ছে না। সো এটা একটা হিউজ ইম্প্যাক্ট তৈরি করছে ইন্স্যুরেন্স সেক্টরে, এবং এইটার কারণে এখন বাংলাদেশে অনেক কোম্পানি যে সোনালী যদি পারে, আপনি খুব অবাক হবেন যে বাংলাদেশে ইদ্রা থেকে বা বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা কর্মকর্তা আছেন, শেখ কবির সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরও যারা আছেন, ওনারা যখন বলে যে বাংলাদেশে যে কোম্পানি যদি এমন থাকে যে ওরা 4 দিনে, 3 দিনে, 1 দিনে সব ধরনের ক্লেম সেটেল করতে পারে, ডিউটিতে সেটেল করতে পারে, তাহলে বাকিরা পারবে না কেন? সো আমরা ওই লিড কুলিড যদি আমি সংখ্যায় না ধরি, বয়সে না ধরি, আমি যদি সার্ভিসে ধরি, আমি যদি ট্রান্সপারেন্সিতে ধরি, ডেফিনেটলি সোনালী যেটা করছে বাংলাদেশে ইন্স্যুরেন্সকে পথ দেখানোর জন্য সেটা যথেষ্ট, এবং গ্রাহক সেটাতে 100% স্যাটিসফাইড। বা আমরা তো কমিটমেন্টের কথা শুনলাম, তবে যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন, কোভিডের কারণে আসলে সারা বিশ্বের প্রতিটি সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেখান থেকে মানুষের স্বাভাবিক প্রশ্ন থাকবেই যে বিমা শিল্পের এখন কি অবস্থা, বা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মানে এই ব্যবসায় কতটুকু প্রভাব পড়েছে? এইটা সত্য যে প্যান্ডামিকে মানুষ একটু, সারা পৃথিবী সব অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো খুব স্টাক অবস্থায় আছে এখন। প্রতিদিনই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হইতেছে। সোনালী আর ব্যতিক্রম না, সোনালী তো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, এখানে চ্যালেঞ্জ আছে। এখন আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এই যে বারবারই বলতেছি ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যেটা আছে, মানে অনলাইন ফুল তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা কিন্তু ঘরে বসে তার পেমেন্টটা করতে পারতেছে, গ্রাহক ঘরে বসে পলিসি ওপেন করতে পারতেছে। আপনি অবাক হবেন, মালয়েশিয়াতে বলেন, সৌদি আরবে বলেন, সিঙ্গাপুরে বলেন, আমেরিকাতে, সব দেশে, ইউরোপ কান্ট্রিতে বলেন, আমাদের প্রচুর পলিসি দেশের বাইরে থেকে যারা বাংলাদেশিরা আছেন ওনারা করতেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কি, দেশের মধ্যে তো সবাই করতে পারতেছে কেন? কারণ তথ্য প্রযুক্তির কারণে সে কিন্তু অফিসে আসতে হইতেছে না, বেরোয় দিতেছে না। আমরা কি করতেছি, আমরা পেমেন্ট যেরকম আমরা অনলাইনে করতে পারতেছি, পেমেন্ট অথবা সেটেল করতে পারতেছি সব কিছু, ঠিক গ্রাহকরাও মানে খুব আশাবাদী। এবং আমি বলবো যে 2019-20 সালে আমাদের কিন্তু গ্রোথ ছিল, মানে প্যান্ডামিকের সময় গ্রোথ ছিল প্রায় 70%, এবং এই যে 2020 এবং 21 সালে প্রায় 170% গ্রোথ এখন। কারণ ওই কমিটমেন্ট, ট্রান্সপারেন্সি এবং সিস্টেমটা এত আপডেট যে একটা লোক মানে সোনালীর ব্যাপারে জানার পরে সে আর দ্বিতীয়বার চিন্তা করে না যে একটা পলিসি করা উচিত কিনা। কারণ ইন্স্যুরেন্সটা একটু আগে যে বললাম যে ইন্স্যুরেন্সটা তো একটা আইপিএসের মতো। যেমন আইপিএস মানে কি, যখন কারেন্ট চলে যায় হুট করে ওই অন্ধকার হয়ে যায়, আইপিএসটা কাজ হলো সাথে সাথে বিদ্যুৎ সচল রাখা। কারণ ইন্স্যুরেন্সটা তো একটা এইরকম একটা জিনিস। যখন সোনালী যখন এই কমিটমেন্টগুলো রাখতেছে, এই জন্য দেখা যায় কি মানুষজনকে মানে এই টেকনোলজি দেখিয়ে এবং কমিটমেন্ট দেখিয়ে, ট্রান্সপারেন্সি দেখিয়ে কিন্তু আমরা মানুষকে ধরে রেখেছি, এবং আমরা খুব হ্যাপি যে মানুষ আমাদেরকে নিচ্ছে, মানে সোনালীতে পলিসি নিচ্ছে। এটা একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হয়েছে, এইটাই হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমাদের। এই জন্য আমরা আমাদের মানে প্যান্ডামিকে আমরা এতটা ফিল করতেছি না কিছু একটা। বাহ, আসলে আমি বলবো যে খুব ইনফরমেটিভ কনভারসেশন ছিল আমাদের, এবং যাদের এই কোয়ারিজগুলো ছিল, বিমা শিল্প নিয়ে নানান জিজ্ঞাসা ছিল, তো তাদের কিছু কিছু কোয়েশ্চেন আমরা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি, এবং আগামীতে অন্য পর্বে আমরা বিমা বিষয়ক অন্য বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে বিমা বিষয়ক অনুষ্ঠান সোনালী জীবন। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী আয়োজনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সোনালী জীবন, সুখের জীবন, সোনালী জীবন।